আমার মোবাইলে বিভিন্ন জায়গা থেকে SMS আসতেছে, কল আসতেছে, আননোন নাম্বার, আমি চিনি না। তখনও আমার পরিবার ভয়ে ছিল এবং আমাকে সেখান থেকে চট্টগ্রাম আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। বোঝার চেষ্টা করো এলাকার ছেলে, তোমাদের বিপদ আসতেছে। তো আমি সর্বপ্রথম বিজয় পর আমার আব্বুকে কলটা দিছি। চোখের সামনে আমি আন্দোলন করা অবস্থায় আমি উপরে ফায়ার করাই তার এদিক থেকে গুলিটা লাগে। অনেক বাধা এসেছিল কিন্তু বাধা দমিয়ে রাখতে পারিনি, কারণ বুকের ভিতর একটা স্পিড ছিল। ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলতে হবে। আমার এলাকায় আতঙ্ক হয়ে গিয়েছিল। আমি গুলি খেয়েছি পানবাজারে এবং আমার অবস্থা খুবই খারাপ এবং ভয়াবহ ছিল। তো এটি সবচেয়ে 18 জুলাই আমার জন্য খুবই মর্মান্তিক একটি ঘটনা ছিল আমার জুলাই আন্দোলনের ভিতর। ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা যখন এক বোনকে পিটাচ্ছিল লাঠি দিয়ে এমনভাবে, ওই ছবিটা যখন বাংলাদেশে ভাইরাল হয়ে যায় তখন ওই ছবিটা আমাদের নজরে আসে। তখন আমরা কয়েকজন প্ল্যান করেছিলাম, আমরা কক্সবাজারে দুপুরের পর অর্থাৎ বিকেল 3টার দিকে আন্দোলন করব। ওইটা ঘোষণাও হয়েছিল। পলিটেকনিক্যাল কলেজ থেকে তারা একটি আন্দোলন বের করে সকালের দিকে। তাদের সাথে কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের দাওয়া পাল্টা দেওয়া হয় এবং ছাত্রলীগ তাদেরকে হামলা করে, সেখানে পুলিশও ছিল। সে ঘটনার পর আমরা যখন আগে থেকেই 3টায় ঘোষণা দিয়ে দিয়েছিলাম আমাদের মিছিল হবে, এই হামলাটা হওয়ায় আমাদের মিছিল 1 গুণ, যে জায়গায় আমরা 1 গুণ হিসাব করেছিলাম সে জায়গায় 3 গুণ আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। কারণ সকালে আমাদের ভাইদের উপর কক্সবাজার হামলা চালিয়েছে, ওইখান থেকে ছাত্রছাত্রী আরও বেড়ে যায় এবং সেদিন আন্দোলন করি 16 জুলাই। তখন থেকে কক্সবাজার আন্দোলন হয় এবং 20 জুলাই পর্যন্ত কক্সবাজার আন্দোলন আমি করি। 20 জুলাইয়ের পর আমি আমার এলাকায় থাকতে পারিনি। আমাদের এলাকার 7 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি প্রচুর গোয়েন্দা সংস্থা পাঠিয়েছে, আমাদের বাসায় পাঠিয়েছে, আমার দোকানের সামনে পাঠিয়েছে, আমি দোকান করতাম। 21 জুলাই সকাল একদম ভোরে 6টার দিকে বাসা থেকে বের হয়ে মহেশখালী জেটিতে আসি। 6 নম্বর গেটিতে, 6 নম্বর জেটি থেকে আমি মহেশখালী চলে যাই। মহেশখালী আমার দাদুদের বাসা। মহেশখালী যাওয়ার পর আমি সেখানে 3-4 দিন থাকি। থাকার পরও দেখতেছি আমার মোবাইলে বিভিন্ন জায়গা থেকে SMS আসতেছে, কল আসতেছে, আননোন নাম্বার, আমি চিনি না। তখনও আমার পরিবার ভয়ে ছিল এবং আমাকে সেখান থেকে চট্টগ্রাম আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় এবং আমি চট্টগ্রাম গিয়েও আমি নিজে শান্ত থাকতে পারিনি। চট্টগ্রাম কোর্টের একটা আন্দোলন হয়েছিল, রাফিরা সবাই কোর্ট একটা আন্দোলন করেছিল, সেইখানে সেই আন্দোলন আমি অংশগ্রহণ করেছিলাম। আমি লিঙ্ক রুটে যেদিন আসি, যেদিন চট্টগ্রাম থেকে ব্যাক করি, সেদিনই ব্যাগ কাঁধে নিয়ে লিঙ্ক রুটে আমি দাঁড়িয়ে যাই। আমি বাসায় আসিনি, সরাসরি আন্দোলনে যোগ দিয়েছি এবং আন্দোলন করেছি। আন্দোলন করে বাসায় এসেছি। বিপদ আসতেছে তোমাদের, তোমরা বোঝার চেষ্টা করো এলাকার ছেলে, তোমাদের বিপদ আসতেছে। তো আমরা ওনার সাথে কথা বলি, আসুক বিপদ, সমস্যা নেই, আমরা ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলতেছি, আমরা অধিকার আদায়ের জন্য কথা বলতেছি। ওইটা বলে আমরা এখান থেকে চলে যাই। ঠিক 5 আগস্ট যখন এই আনন্দ মুহূর্তটা চলে আসে, যখন দুপুর 1টার দিকে শুনতে পাই স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক তখন এই খালের দোকানের যে আমরা জড়ো হয়েছিলাম, পরিবারের অন্য কেউ সে টেনশন করেছে কিনা আমি জানি না, কিন্তু আমার আব্বু আমাকে নিয়ে প্রচুর টেনশন করতো এবং আমার বন্ধু বান্ধবকে বলতো ওকে একটু বারণ কর, কিছু হয়ে গেলে কি হবে, এভাবে এই কথাগুলো আমার আব্বু বলতো। তো আমি সর্বপ্রথম বিজয় পর আমার আব্বুকে কলটা দিছি, দিয়ে আব্বুকে বলছি কান্না করে করে, আব্বু দেশ থেকে তো স্বৈরাচার পালিয়েছে, আমরা এখন মুক্ত। ওইটা বলার সাথে সাথে আব্বু মনে হয় আরেকটা শুনছে। আব্বু আবার, আমি যেহেতু কান্না করতেছি আমার কথা ভালোভাবে বুঝতে পারে নাই, দেখতেছি আব্বু আমার এলাকার বন্ধু বান্ধব বড় ভাইদের নিয়ে সবাইকে নিয়ে খালার দোকান চলে আসছে। চলে এসে দেখতেছে আমি সুস্থ আছি। তো বন্ধু বান্ধব বলতেছে তুমি নাকি তোমার আব্বুকে কল দিছো, কল দিয়ে বলতেছো এরকম তোমার আব্বু শুনছে যে তুমি গুলি খাইছো। তো ওইটার পর 5 আগস্ট ওইখানে চলে যাই। প্রতিদিনই মৃত্যুর খবর আসতেছিল। ঠিক 18 জুলাই যেটা বললাম শহীদ হাসান হাবিব, সেদিন আমার চোখের সামনে আমি আন্দোলন করা অবস্থায় আমি পালিয়ে আমি নিরাপদ স্থানে গিয়েছি এবং সেও নিরাপদ স্থানে গিয়েছিল। সে একটা 3তলা বিল্ডিংয়ের উপর ছিল, উপরে ফায়ার করায় তার এদিক থেকে গুলিটা লাগে। তো তখনই আমি খবর পাই, এলাকা যাওয়ার সাথে সাথে সেও আমার এলাকার একজন বড় ভাইয়ের আত্মীয় লাগে। তো এরকম খবরগুলো প্রতিদিন শোনার পর খারাপ লাগে এবং পরিবারে দেখে, ফ্যামিলির লোকজন ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখার পর অনেক বাধা এসেছিল, কিন্তু বাধা দমিয়ে রাখতে পারিনি, কারণ বুকের ভিতর একটা স্পিড ছিল। ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলতে হবে। তখন মৃত্যুর চিন্তাটা মাথায় ছিল না, কারণ দেখতেছি চোখের সামনে এবং অনলাইনে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে
আমাদের শত শত ভাই মৃত্যুবরণ করতেছে অধিকার আদায়ের জন্য। তখন নিজের মধ্যে একটি প্রশ্ন এবং একটি কথাই আমি চিন্তা করেছিলাম, বেঁচে থেকে কি হবে যদি মানুষের জন্য কিছু করতে না পারি। একটা লাইন আছে, মানুষ মানুষের জন্য। তো আমরা যদি আমাদের ছাত্রছাত্রী হয়ে ছাত্রছাত্রী ভাইদের জন্য কিছু করতে না পারি, তারা আমাদের জন্য আন্দোলন করে মরে যাচ্ছে, আমরা যদি কক্সবাজার থেকে তাদেরকে সমর্থন দিয়ে কিছু করতে না পারি, তাহলে আমরা ছাত্রছাত্রী হিসেবে আমরা বিতা থাকবো। আমাদের ছাত্রছাত্রীর অধিকার থাকাটাই কাম্য নয়। জুলাই আন্দোলনের পর যখন বৈষম্যমুক্ত একটি দেশ গড়েছি, তখন আমরা চিন্তা ছিল বৈষম্য এগুলো দূর করব। বিভিন্ন দপ্তরে বসেছিল কিছু অতি লোভী যারা ঘুষ নিত, মানুষকে হয়রানি করতো, এরকম যে সিন্ডিকেটগুলো ছিল ওইখান থেকে বাংলাদেশকে বের করার চিন্তা করেছিলাম। কিন্তু আমরা এটা ধরে রাখতে পারিনি। আমরা ঠিক 1 মাস কক্সবাজারে খুব সুন্দরভাবে আমাদের প্রোগ্রামগুলো চালিয়ে গেছি। আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কথা বলেছি, বিভিন্ন দপ্তরের সাথে মিটিং করেছি, কিন্তু 1 মাস না যেতেই অতিলোভী যারা ছাত্র প্রতিনিধি ছিল তারা জুলাই বিক্রি করে দিয়েছে এক প্রকার। কিন্তু সেদিক দিয়ে আমার মতো অনেকজন আছে যারা জুলাই আন্দোলনে আন্দোলন করেছে এবং নিজের সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করেছে। এমন অনেক আন্দোলনকারী আমি দেখেছি এবং তাদের সাথে আমার কথা হয়, তারা আফসোস করে জুলাই যোদ্ধা পরিচয় দিতেও একটু এখন দ্বিধাবোধ লাগে, কারণ জুলাই বিক্রি করে দিচ্ছে। আসলে আমরা চাই, আমরা যুদ্ধ শেষ করতে চাই না। যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে না, আমরা চাই ততদিন পর্যন্ত বাংলাদেশের যুদ্ধ জুলাই অটুট থাকুক। আমরা জুলাই বাঁচিয়ে রাখবো। 100 জন আসুক, 200 জন আসুক আমাদের সাথে, আমরা তাদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করব এবং তাদের নিয়ে আমরা জুলাই বাঁচিয়ে রাখবো কক্সবাজারের বুকে। 15 মিনিট কান্না করেছি। আমার সহযোদ্ধা যারা ছিল তাদেরকে জড়িয়ে ধরেছি এবং অনুভূতি ছিল, আসলে কখনো কল্পনা করিনি যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে, কখনো কল্পনায় ছিল না আমার।